নমস্কার বন্ধুরা, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন উপন্যাসের আজকে শুরু করব পর্ব ২৬, অধ্যায় ৬৪। এই ফ্ল্যাটে ঢুকতে আজ ভারী লজ্জা আর অস্বস্তি বোধ করে দীপনাথ। বহুকাল সে এরকম সংকটে পড়েনি। আজ তার পায়ের তলায় মৃদু ভূমিকম্প হয়ে চলেছে। তারা গাড়ি থেকে নামতেই ওপরের বারান্দা থেকে অদৃশ্য হয়ে গেল মণিদীপা। বোস সাহেব বাড়িতে ঢুকবার আগে একটু সময় নিল। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মৃদু আন্তরিক স্বরে বলল, আপনি আজ একটু রেগে আছেন। আমার প্রপোজাল হলো, লেট আস হ্যাভ আ ফ্র্যাঙ্ক ডিসকাশন অ্যান্ড ট্রাই টু সেটল থিংস। দীপনাথের আজ চাকরির ভয় নেই, কৃতজ্ঞতা বোধ নেই। সে মরিয়া। তাই চাপা গড়গড়ে গলায় বলল, সবটাই তো আর এক্সিকিউটিভ মিটিং নয় বোস সাহেব। বোস চিন্তিত মুখে দীপনাথের দিকে চেয়ে বলে, ইউ আর রিয়েলি অ্যারোগেন্ট, রিয়েল টাফ গাই, বাট লেট আস কিপ আওয়ার হেড টুডে। দীপনাথ তেজের সঙ্গে বলল, দ্যাট ইজ ইউর হেডেক, নট মাইন। আপনি নিজের রিস্কে আমাকে এখানে এনেছেন। আমি কোনো কথা দিতে পারি না। বোস সাহেবকে হঠাৎ খুব বিরক্ত আর ক্লান্ত দেখালো। মুখে চোখে গভীর হতাশা। মৃদু স্বরে বলল, ঠিক আছে, আসুন। বোস সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উঠছে, পিছনে দীপনাথ। দীপনাথ দেখতে পেল বোস রেলিংয়ে প্রয়োজনের চেয়েও একটু বেশি ভর দিচ্ছে। প্রতিটি সিঁড়িতে উঠতেই যেন বেশ কষ্ট হচ্ছে বোস সাহেবের। মস্ত লম্বা শরীরের আকৃতির সঙ্গে প্রকৃতির অনেক তফাৎ। দীপনাথ টের পায় বোস ভালো নেই। খুব তাড়াতাড়ি ওর ডাক্তার দেখানো উচিত। দোতলার চাতালে উঠে বোস একবার নিজের বুকে হাত রাখে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে হাঁ করে দম নেয়। সদর দরজা খোলাই ছিল। ড্রয়িং রুমে ঢুকে বোস সাহেব মুখ ফিরিয়ে বলে, আমার ঘরে গিয়ে বসুন, আমি একটু বাথরুম থেকে আসছি। বোস সাহেবের ঘরটা দীপনাথের অচেনা নয়। করিডোরের শেষ বাঁহাতি ঘরটা। আগে ডান দিকে মণিদীপার ঘর। বোস সাহেব বাথরুমে ঢুকে দরজা বন্ধ করতেই দীপনাথ মণিদীপার ঘরের বন্ধ দরজার নব ঘুরিয়ে ভিতরে ঢুকল। তারপর আস্তে বন্ধ করে দিল দরজাটা। মণিদীপা এক দৃষ্টে দরজার দিকে চেয়েছিল। তাকে দেখে একটুও চমকালো না, কিন্তু চোখে একটা অদ্ভুত বিহ্বল দিশেহারা দৃষ্টি। যেন কাউকে বিশ্বাস করতে পারছে না, যেন পৃথিবীর কোনো কিছুই সত্য বলে মনে হচ্ছে না। চুল এলো, মুখ শুকনো, তবু ভারী করুণ আর সুন্দর আর অসহায় এই জেদি মেয়েটিকে দেখে আজ শঙ্খের মতো আর্তনাদ করে ওঠে দীপনাথের হৃদয়। কি বলবে তা ভুলে গেল সে। মুগ্ধ হয়ে চেয়ে রইল। এক একটা পাগলা মুহূর্ত আসে মানুষের জীবনে, যখন অগ্র পশ্চাৎ বিবেচনা থাকে না। দীপনাথের ঠিক সেই অবস্থা। পায়ের নিচে মৃদু ভূমিকম্প উঠল চৌদুনে। বোস সাহেব তার বউয়ের সঙ্গে দীপনাথের মিলন চাইছে। এর চেয়ে সুখবর আর কি হতে পারে? দীপনাথ নয়, তার ভিতরকার পাগলটা বিনা ভূমিকায় বলল, আমার সঙ্গে যাবে মণিদীপা? মণিদীপা তেমনই বিহ্বল ভাবে চেয়ে আছে। দীপনাথ হাত বাড়িয়ে বলল, এসো, চলো যাই। এই সমস্তই বলল দীপনাথ, কিন্তু তীব্র শ্বাসের কষ্ট আর অসহনীয় আবেগের তাড়নায় তার কোনো কথাই মণিদীপার কানে পৌঁছল না। প্রায় ফিসফিসানির মতো তার নিজের শ্বাসবায়ুর সঙ্গে মিশে গেল মাত্র। মণিদীপা বলল, কদিন ধরে ও যে কি পাগলামি শুরু করেছে।
দেবনাথ আবেগের পাহাড় চূড়া থেকে নেমে এলো। ভীষণ লজ্জা, ভীষণ গ্লানি। গলা যতদূর সম্ভব নরম করে এবং স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সে বলে, কে পাগলামি করছে? আপনাদের বোস সাহেব। কি বলছে? যা বলছে তা আপনাকে বলা যায় না। দেবনাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমাকেও আজ কিছু অদ্ভুত প্রস্তাব দিয়েছেন। কিসের প্রস্তাব? তাও আপনাকে বলা যায় না। মণিদীপা করুণ মুখ করে বলে, তাহলে সেই কথাই, আমাকেও বলেছে, আপনাকেও বলেছে। দেবনাথ মাথা নেড়ে বলে, হয়তো সেই উদ্দেশ্যেই আজ উনি আমাকে এখানে নিয়ে এসেছেন। মণিদীপার মাজার রঙও রাঙা হলো এ কথায়। সে বলল, ছি ছি, ও কোথায় গেল? বাথরুমে। দেবনাথ একটু চুপ করে থেকে বলে, বাথরুমে উনি একটু বেশি সময় নেবেন বলে মনে হচ্ছে। কেন? আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সময় দিতে? দেবনাথ মাথা নেড়ে বলে, না, আমার সন্দেহ উনি কোনো অসুখে ভুগছেন। ওর খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো উচিত। এর আগেও একদিন বলেছিলাম, উনি তখন পাত্তা দেননি। মণিদীপা মাথা নাড়ে, একটু ভেবে বলে, এরকম একটা সন্দেহ আমারও হচ্ছিল। বিয়ের সময় ও ছিল দারুণ শক্ত সমর্থ মানুষ, এখন কেমন ফ্যাটি, উইক, অসম্ভব স্ট্রেনও যাচ্ছে। দেবনাথ বলে, হ্যাঁ, উনি কাজ ভালোবাসেন। তাছাড়া একটা প্রায় অসামাজিক লাভ অ্যাফেয়ারে পড়ে যাওয়ায় স্ট্রেনটা বেড়েছে। মণিদীপা খুব ম্লান হয়ে মাথা নিচু করে বসে থাকে অনেকক্ষণ। তারপর যখন মুখ তোলে, সেই মুখ দেখে পাষণ্ডেরও মায়া হওয়ার কথা। আস্তে করে বলে, এটা আমার ডিফিট, তাই না? দেবনাথ অবাক হয়ে বলে, কোনটা? এই যে বোস সাহেব তার কাজিনের সঙ্গে প্রেম করছে, এর মানে তো এই দাঁড়ায় যে আই হ্যাভ ফেল টু অ্যাট্রাক্ট হিম। দেবনাথ মৃদু হেসে বলে, তাই দাঁড়ায়। তাহলে আমি ডিফিটেড। খানিকটা, তবে লড়াই তো এখনো চলতে পারে। মণিদীপা মাথা নেড়ে বলে, না, লড়াই শেষ, আমি হিরো। দেবনাথ মাথা নেড়ে বলে, আপনি ঠিক হারেননি। তবে কি জিতেছি? তাও নয়, আপনি আসলে যুদ্ধটাই মন দিয়ে করেননি যে। আমার কি করার ছিল? লোকটাকে আর একটু বাজিয়ে দেখতে পারতেন। লাভ নেই, বাজালে ফাঁকা আওয়াজ বেরোবে। ওর কোনো ডেপথ ছিল না কখনো। আপনি কি ডেপথওয়ালা লোককেই চেয়েছিলেন? মণিদীপা অবাক হয়ে বলে, কে না চায়? আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না। তাহলে কি মনে হয়? মনে হয় আপনি ভালোবাসেন প্লে বয় টাইপ। বাহ, চমৎকার সব ধারণা আমার সম্পর্কে আপনাদের। মানুষের ভুল হতেই পারে। মণিদীপা মাথা নেড়ে বলে, ভুল নয়, একজন মহিলার প্রতি আপনাদের প্রি কনসিভড কিছু ধারণা ছিল, সেই ধারণাকে আপনারা ভাঙতে চান না, আর সেইটাই সব অশান্তির উৎস। এই অবস্থাতেও দীপনাথ একটু হেসে বলে, আপনি বরাবর চমৎকার কথা বলেন। আমার স্বভাবে আরও কিছু চমৎকার দিক ছিল, আপনি বা বোস সাহেব অন্ধ না হলে ঠিকই লক্ষ্য করতেন। বিষণ্ণ দীপনাথ বলে, আমি তো চান্স পাইনি মণিদীপা, কিন্তু বোস সাহেব পেয়েছেন। আপনিও অন্ধ। বোস সাহেবের কাছে আমাকে একটি ভ্যাম্পায়ার হিসেবে দাঁড় করালো কে? আমি নই মণিদীপা। কে আমার অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নিতে বোস সাহেবকে পরামর্শ দিয়েছিল? আপনি রেগে যাচ্ছেন, কিন্তু এটা রাগের সময় নয়। আমরা তিনজনই একটা বিশ্রী সিচুয়েশনের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। এই অবস্থায় মাথা ঠান্ডা রাখা দরকার। মণিদীপা একবার শুধু দু হাতের পাতায় মুখটা আড়াল করল, পর মুহূর্তেই আড়াল সরিয়ে সোজা দীপনাথের দিকে চেয়ে বলল, আপনি আমাকে কি করতে বলেন? বোস সাহেবের মন জয় করতে প্রেম প্রেম খেলা শুরু করব?
না, আপনি ওর সঙ্গে আর সে খেলা খেলতে পারেন না, সেটা আমি জানি। তবে কি অন্য কারোর সঙ্গে পারি? সে কথা বলিনি। বিয়ের পর অনেক বছর কেটে গেলে তো আর নতুন করে রহস্যময়ী হওয়া যায় না। প্রেম জমাতে গেলে একটু রহস্য আর একটু দূরত্ব থাকা দরকার, যা স্বামী স্ত্রীর মধ্যে সম্ভব নয়। স্বামী স্ত্রীর মধ্যে কি সম্ভব তা কি একজন কন্ডেমড ব্যাচেলরের কাছ থেকে জানতে হবে? ব্যাচেলাররাও কিছু কিছু বোঝে। বোস সাহেব আপনার পরামর্শে চলে বলে কি মণিদীপাও চলবে ভেবেছেন? না, দেবনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি অত দুরাশা করিনি। আপনার দুরাশা আর একটু বেশি। আপনি বোধহয় বোস সাহেবের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে চান। দীপনাথ গারলের মতো চেয়ে থাকে, মুখে কোনো কথা আসে না। মণিদীপা মৃদু একটু হেসে বলে, তুমি বোকা বোকা। কেন বুঝতে চাইছো না যে বোস সাহেব নয়, টাকা নয়, আমি যাকে ভালোবাসি তাকেই চাই। পেছনেই বন্ধ দরজা। দীপনাথ আস্তেই তাতে ঠেস দিয়ে দাঁড়ায়, বলে, কাকে? তোমাকে, তোমাকে, তোমাকে। এলো চুল ঝাঁপিয়ে পড়ল চারধারে। তরঙ্গের মতো উঠে এলো মণিদীপা। চোখে পাগলের মতো দৃষ্টি, ঠোঁটে সম্মোহন। দীপনাথ ভাবল, এই যৌবন জলতরঙ্গ রোধিবে কে? তার পিঠে একটা, দুটো, তিনটে টোকা পড়ল। তারপর গলা খাকারির আওয়াজ, চ্যাটার্জি, আই এম ওয়েটিং। দেবনাথ তৎক্ষণাৎ ঘুরে দরজা খুলল। দরজার মাথা অবধি করাল বিশাল চেহারা নিয়ে বোস দাঁড়িয়ে, কিন্তু এক বৃদ্ধ হতমান রুগ্ন দৈত্য। তার না আছে নখ, না দাঁত, না হিংস্রতা। আসুন বোস সাহেব। আর ইউ বিজি? একটু, উই আর সর্টিং আউট এ ফিউ থিংস। দেন গো আহেড, আমি বরং আমার ঘরে। না, এখানেই আসুন। এটা আপনার স্ত্রীর ঘর, আমি আউটসাইডার। বোস একটু হাসে, কাঁধ তুলে ছেড়ে দেয়, তবে ঘরেও ঢোকে। মণিদীপা হাত টেনে দূরে থেমে আছে, নিস্তব্ধ তরঙ্গ। মুখ চোখে অপমান ফাটো ফাটো হয়ে আছে, থম ধরে আছে কান্না। বোস মৃদুস্বরে বলে, আমি হয়তো ডিস্টার্ব করছি। দেবনাথ তার হাসি মুখ তুলে বোস সাহেবের মুখের দিকে তাকায়, তারপর বলে, পাত্রী আমার পছন্দ নয় বোস সাহেব, পাত্রীরও পাত্র পছন্দ নয়। বোস গম্ভীর হয়ে বলে, আই থট আদারওয়াইজ। আপনি ভুল ভেবেছিলেন। মণিদীপা খুব গভীর মনের মানুষ পছন্দ করেন। আমার সেই গভীরতা নেই, আর আমি উইমজিক্যালদের পছন্দ করি না। কিন্তু মণিদীপা উইমজিক্যাল। বোস দাঁড়াতে পারছে না। শরীরের ভিতরকার কোনো অপ্রতিহত দুর্বলতা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। একটু আড়ষ্ট পদক্ষেপ এগিয়ে গিয়ে বোস সাহেব মণিদীপার বিছানায় বসে। সাঁই সাঁই করে খানিকক্ষণ দম নিয়ে বলে, বেয়ারাকে একটু খাবার জল দিতে বলো তো দীপা। মণিদীপা একবার বোস সাহেবের দিকে তাকায়। পালানোর এমন সুযোগ আর পাবে না। তড়িৎ পায়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। একটু বাদে বেয়ারা ট্রেতে একটা অস্বচ্ছ কাচের গ্লাস নিয়ে ঘরে ঢোকে। আর তখন করিডোরের প্রান্তে টেলিফোনে নির্ভুল ডায়ালের আওয়াজ পায় দীপনাথ। মণিদীপা বলল, হ্যালো, ডক্টর মুখার্জি আছেন? ইটস আর্জেন্ট, ভেরি আর্জেন্ট। বোস সাহেব জলটা শেষ করে খালি গ্লাস হাতে নিয়ে শূন্য চোখে চেয়ে আছে। দীপনাথ নিঃশব্দে দরজা দিয়ে বেরিয়ে আসে। শূন্য, সব শূন্য লাগে তার এ বাড়ির। আস্তে আস্তে সে সিঁড়ি ভেঙে নামে, আর ফিরে তাকায় না। অধ্যায় ৬৫। শরীরের আবদ্ধ এই জীবন, তবু শরীরেই কি শেষ? এই যে এক জায়গা থেকেও চেতনা দিয়ে কত দূর স্পর্শ করছে প্রীতম, এ কি সত্য নয়? এক দরজায় জন্ম,
আর এক দরজা মৃত্যু। এছাড়া আর কোনো ফাঁকফোকর নেই যা দিয়ে জানা যাবে এই অস্তিত্বের কারণ। একা একা বড় অস্থির হয় মাঝে মাঝে প্রীতম। তার সব যন্ত্রণার উৎস হল কয়েকটি মানুষের প্রতি তার আকণ্ঠ ভালোবাসা। লাবু, বিলু, মা, বাবা, পরিজন। কাউকেই ছেড়ে দেওয়া যায় না, কাউকেই ছেড়ে দেওয়া যায় না। তবু কেন এই নশ্বরতা? কেন ছেড়ে দিতে হয়? কেন ছেড়ে যেতে হবে? মাঝরাতে এই অস্থিরতা বসে সে একদিন ডুকরে ওঠে। মরম, মরম। জানলার পাশের বিছানা থেকে মরম তার ডাকে সাড়া দেয়। দাদা ডাকছো? ওট, আমার ভীষণ অস্থির লাগছে। মাকে ডাক, সথমকে ডাক শিগগির। মরম চকিতে ওঠে, কাছে এসে মশারি তুলে তাকে দুহাতে ধরে বলে, কি হয়েছে দাদা? বাতিটা জ্বালা, এত অন্ধকার সহ্য হচ্ছে না। মরম টিউবলাইটটা জেলে দিয়ে কাছে এসে বসে, তাকে আবার জড়িয়ে ধরে বলে, ডাক্তারবাবুকে ডাকবো? ডাক্তার ডাক্তার কি করবে? ডাক্তারের কাজ নয়। আমার মন বড় অস্থির। আমি তোমাকে একটু হাওয়া করছি, শুয়ে থাকো। শুতে পারছি না, শুলেই বুকে চাপ লেগে দম বন্ধ হয়ে আসছে। দাঁড়াও। বলে মরম উঠে গিয়ে টেবিল থেকে একটা অম্বলের ট্যাবলেট স্ট্রিপ থেকে ছিঁড়ে এনে হাতে দিয়ে বলে, এটা খেয়ে নাও, বোধহয় পেটে গ্যাস হচ্ছে তোমার। প্রীতম ভালো ছেলের মতো ট্যাবলেটটা চিবোতে থাকে, বলে, তুই বসে থাক, আমার একা লাগছে। মরম তাকে প্রায় বুকের সঙ্গে টেনে রেখে বলে, আমি আর ঘুমাবো না। আরে, কলকাতার কোনো চিঠি এসেছে? ও, তুমি লাবু আর বৌদির কথা ভেবে অস্থির হয়েছ? প্রীতম মাথা নাড়ে, না, শুধু ওরা নয়, আজকাল কেমন তোদের সকলের কথাই ভীষণ মনে হয়। ভেবো না, আজই বৌদির চিঠি এসেছে, সবাই ভালো আছে। প্রীতমের চোখ জলে ভরে এলো। হঠাৎ বিশীর্ণ হাতে মরমের গাল ছুঁয়ে বলল, তুই কেন খারাপ হয়ে গেলি রে মরম? মরম এ কথায় চুপ করে থাকে। মুখের ওপর এত সরলভাবে এই প্রশ্ন কেউ তাকে করেনি। প্রীতম আবার তাড়া দেয়, বল, কেন খারাপ হয়ে গেলি? তুমি একটু বিশ্রাম করো দাদা। না, তুই আগে বল। খারাপ হয়ে গেলাম, কি করব বলো? তবে তোমাকে ছুঁয়ে বলছি, আবার ভালো হয়ে যাব। একটু একটু হচ্ছিও তো। তোর কি খুব টাকার দরকার? কেন, তুমি দেবে? দেব, কেন দেব না? তুমি যে কি বলো তা ঠিক নেই। তোমার টাকা নিয়ে কি আমার চিরকাল চলবে? নিজের পায়ে দাঁড়াতে হবে না? তুই সতমের সঙ্গে ব্যবসা করিস না কেন? মিজদা বোধ হয় আমাকে বিশ্বাস করে না। কেন করে না? একবার কিছু টাকা নষ্ট করেছিলাম। তাহলে একটু আলাদা তুই ব্যবসা কর, আমি টাকা দেব। মরম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ব্যবসা তো একটা করছিলাম, কিন্তু বাবা বা মেজদার পছন্দ নয়। অবশ্য ভদ্রলোকের ব্যবসাও নয় সেটা। কিসের ব্যবসা? নেপালের বর্ডার থেকে স্মাগলিং। প্রীতম অস্থিরতা বোধ করে আবার, মাথা নেড়ে বলে, খবরদার না, ধরা পড়লে শেষ হয়ে যাবি। মরম হেসে বলে, পুলিশ টুলিশের ভয় নেই, ভয়ে স্মাগলিং গ্রুপের কিছু মস্তান ছেলেকে। প্রায়ই গ্রুপে গ্রুপে লেগে যায়, অনবরত মারপিট হয়। আর খুন অনেক, রোজ একটা দুটো স্ট্রে খুন হচ্ছে, দেখছো না? হাতে পেলে তোকেও মারবে। মরম হাসে, মারবে, কতগুলো পাড়ায় আমি যাই না। তুই কাউকে মেরেছিস? খুন? না, কাউকে না, তবে হাত ফাত ভেঙেছি অনেক। তোর রিভলভার আছে?
মরম একটু চুপ করে থেকে বলে, ওয়ান শট একটা জাপানি জিনিস কিনেছিলাম, দিয়ে দিয়েছি। তুমি রাত দুপুরে এসব নিয়ে এত ভেবো না তো। প্রীতম সে কথায় কান না দিয়ে বলে, তুই কখনো মার খেয়েছিস? অনেক, কয়েকবার খুন হতে হতে বেঁচে গেছি। তোর অপমানে লাগে না? অপমান? না, সেসব নয়, মারের মধ্যে অপমানের কি আছে? মার খেয়েছি, উল্টে মেরেছি। আমি কাউকে কখনো মারিনি। জীবনে একবার ছাড়া দুবার মার খাইনি। তুমি ছিলে গুড বয়। ওই যে বড় রাস্তার শেষে ড্রেন, ওইখানে একবার মেজদা খুব মেরেছিল। মেজদা মানে দীপুদা নাকি? হ্যাঁ, সেই ছোটবেলায়। দীপুদা একসময় শিলিগুড়ির মস্তান ছিল। ও মস্তান, কিন্তু আমাকে ভালোবাসতো খুব। আজও বাসে। মেজদার সেই মার আজও আমার শরীরে লেগে আছে। কিন্তু তাতে আমার খুব উপকার হয়েছিল। জড়তা, লজ্জা, সংকোচ সব কেটে গিয়েছিল। মরম হাসতেই থাকে। আমরাও অন্যরকম। মার খেয়ে কিছুই হয়নি। তুই খারাপ হয়ে গেছিস। তোমার কি সেজন্য মন খারাপ? সেজন্য, সব কিছুর জন্য। বেঁচে থাকার উপর ঘেন্না এসে যায়। তোরা আমাকে বাঁচতে দিবি না। ক্লান্ত প্রীতম বালিশে মাথা রাখলে মরম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একটা চাকরি হলে সব ঠিক হয়ে যাবে, দেখো। তোকে কে চাকরি দেবে? ভালো করে লেখাপড়াই করলি না। প্রীতম চোখ বুজে গভীর করে শ্বাস নেয়। বুকে দহন, মাথায় অস্থিরতা। পৃথিবী ঘুরে যাচ্ছে, ফোঁটা ফোঁটা সময় পড়ছে টুপটাপ করে। কারোর জন্য কিছু করা হয় না এই জীবনে। মরম, বলো দাদা। নিজের জন্য ছাড়া আমি কখনো কারোর জন্য কিছু করিনি। সেজন্য আজ বড় দুঃখ হয়। পৃথিবীটা কি বিশাল, আমি কেবল ছোট হয়ে থেকেছি। তুই ছোট হোস না। আচ্ছা দাদা, সতমকে ডেকে দে। ও আমার মাথায় জপ করলে আমি বেশ ভালো থাকি। মরম ঘড়ি দেখে বলে, শেষরা তো রাত ৩টে থেকে ধ্যানে বসে যায়, এখন ৩:৩০। ডাকলে আবার ক্ষতি হবে না তো? প্রীতম একটু হাসে। তাহলে তুই জপ করে দে। আমি আমি তো মন্ত্র নিইনি। মনকে যা ত্রাণ করে তাই মন্ত্র। আগে এসব নিয়ে ভেবে দেখিনি, এখন খুব ভাবি। এখন থেকে তুই আমার মাথায় জপ করে দিবি রোজ। মন্ত্র নিয়ে নেব তাহলে? নে, নিলে ক্ষতি কি? নিয়ে দেখ কি হয়। নেব। সতমকে ডাক। মরম উঠে যায়। একটু বাদেই সতম এসে নিঃশব্দে প্রীতমের শিয়রে বসে। প্রীতম তন্দ্রার মধ্যে ওর দাঁড়িয়াল মুখের দিকে চেয়ে অস্ফুট গলায় বলে, বড় কষ্ট। কেমন কষ্ট? মনটা বড় খারাপ। সকলের জন্য বড় কষ্ট হচ্ছে। জানি, কষ্টই তো ভালো। কষ্ট মানুষকে জাগিয়ে রাখে, চেষ্টাশীল রাখে। বড় বড় মানুষের জীবনী পড়ে দেখো, কি অমানসিক কষ্ট গেছে তাদের। আমি তো বড় মানুষ নই, তুমি মস্ত মানুষ, সেটা আমরা জানি। প্রীতম ক্ষীণ একটু হাসে, মাথা নাড়ে, বলে, না রে, না। সতম তার অভ্যন্তরীণ নাম জপের স্রোত খুলে দিয়ে নিঃশব্দে প্রীতমের মাথা ছুঁয়ে বসে থাকে। শব্দের তড়িৎ প্রবাহিত হতে থাকে এক সত্তা থেকে অন্য সত্তায়। শব্দ দোলে, ঢেউ খায়, তরঙ্গে তরঙ্গে ভাসিয়ে নিয়ে যায় মহাসমুদ্রের দিকে।
মহাজীবনের নিহিত সংকেত বার্তা বেজে যেতে থাকে চারিদিকে। ত্রাতা ডাকে, অনাহত শব্দ ডাকে। প্রীতম গভীর ঘুমে ঢুলে পড়ে। শতমেরও বাইরের চেতনা নেই। নাসামূলে ভ্রুর মধ্যে গভীরতায় তেসরা তিল, যেখানে দ্বিদলে ফুটে ওঠে এক অবিস্মরণীয় সৌন্দর্যের ছবি। সে একত্র করার অস্ফুট গলায় বলে উঠতে থাকে, ঠাকুর, দয়াল দেশ, ওই তো ইন্টারনাল থ্রোন। সকালে যখন বারান্দায় এসে বসে প্রীতম, তখন ভোরবেলাটা তার এক অদ্ভুত লাগে। এরকম অলৌকিক সুন্দর সকাল সে আর কখনো দেখেনি। এত গভীর, এত রহস্যময়, এত অফুরান। শেষ শীতের টান এখনো বাতাসে রয়েছে, আর আছে উপচে পড়া রোদ। সামনে একটু ফাঁকা জমি, বাড়িঘর, আকাশ, এই দেখেই তো বড় হলো প্রীতম। এই সেই একই শিলিগুড়ি। তবু কোত্থেকে এলো এই অদ্ভুত এক সকাল? বারবার এক অসীম আনন্দের বাধা তারে কে আঙুল ছোঁয়ায়, আর শিউরে শিউরে ওঠে সে। আজ কোনো পিছুটান টের পাচ্ছে না সে। কারোর জন্য কিছু কষ্ট নেই। এ কেমন? তবে কি বহু কোটি বছর পর মৃত্যু শাসিত এই পৃথিবীকে এসে স্পর্শ করল মৃত্যুহীনতার আলো? আর কখনো কেউ মরবে না? না মানুষ, না গাছপালা, না কীটপতঙ্গ? ছোট বোন টিউশনিতে যাওয়ার সময় বলে গেল, আসছি দাদা। ভারী আনন্দে প্রীতম বলল, আয়, তাড়াতাড়ি আসিস। মা দুধ নিয়ে এলো রোজকার মতো। প্রীতম মায়ের কোমর জড়িয়ে ধরল রোগা হাতে। মা। কি রে, কাল রাতে নাকি ঘুমোসনি, মরম বলছিল? প্রীতম কথার জবাব না দিয়ে আবার গম্ভীর গলায় ডাকে, মা। মা এই ডাক বোঝে। গভীর হয়ে যায় চোখ, মুখে স্নিগ্ধতা নিবিড় হয়। মাথায় হাত রেখে বলে, চিন্তা করিস না, কাল বেলুর চিঠি এসেছে, ওরা ভালো আছে। ভালো থাকবে, সবাই ভালো থাকবে। দুধটা খেয়ে নে। তুমি বসো তো কাছে, খাইয়ে দাও। মা বসে, খাইয়ে দেয়। মা, বল। ওই মাঠটায় তেজেন বাবুরা একবার দুর্গাপুজো করেছিল, মনে আছে? হ্যাঁ, তারপর আর হয়নি, তুই তখন ছোট। ওইখানে অষ্টমীর দিন একটা পাঠা বলি হয়েছিল। হবে হয়তো। হয়েছিল, ছোট্ট একটা পাঠা। ছিঁচড়ে যখন হাড়ি কাঠের দিকে নিয়ে যাচ্ছিল, ওহ, জীবজন্তুরাও কাঁদে জানো। আর কাঁদে না? খুব কাঁদে। আমার বারবার মনে হচ্ছে সেই পাঁঠাটা বোধহয় আজও ওইখানে ঘাস ছিঁড়ে খাচ্ছে। ওই দেখো। ধুর পাগলা, কি যে বলিস! ভাবতে দোষ কি মা? তোমার কি ভাবতে ভালো লাগে না? যারা মরে গেছে আসলে তারা কেউ মরেনি, অন্য একটা জায়গায় গিয়ে রয়েছে। মরা মানে তো তাই শুনি। হ্যাঁ, তাই। মা, শতমের ঘর থেকে গীতাটা একটু নিয়ে এসো তো। তারপর আমার পাশে বসে শোনো। শুনবে? ও মা, শুনবো না? আমি কত বলি, কেউ একটু শোনায় না। বস, নিয়ে আসি। অধ্যায় ৬৬। গীতা পড়তে পড়তে মাঝে মাঝে থামে প্রীতম। কোনো কোনো শ্লোক ব্যাখ্যা করে মাকে বুঝিয়ে দেয়, কিন্তু বেশিক্ষণ পারে না। হাফ ধরে বসে, অবসন্ন লাগে। আজ থাক, আবার কাল পড়িস বলে মা হাত থেকে ছোট্ট গীতাটা খসিয়ে নিয়ে চলে যায়। প্রীতম চুপ করে বসে থাকে। বেলা বাড়ে। প্রীতমের ঘরে যেতে ইচ্ছা করে না। আনন্দের উৎস থেকে যে বান এসেছিল তা আস্তে আস্তে সরে যায়, কিন্তু
তীরভূমিতে নতুন পলিমাটির স্তরও রেখে যায় সে। আনন্দের রেশ অনেকক্ষণ তার সঙ্গে থাকে পোষা বিড়ালের মতো। সামনে চেয়েছিল প্রীতম, দেখার তেমন কিছু নেই। রাস্তার ওধারে মাঠ, বাড়িঘর, অনেক কাঁঠাল গাছের ভিড়, কিন্তু এই তুচ্ছ দৃশ্যের মধ্যে এক আনন্দের আলো খেলা করে আজ। সদর স্ট্রিটের বারান্দায় দাঁড়িয়ে রবি ঠাকুরের যেমন একদা হয়েছিল, তেমনই কিছু কি এ? একটা ডিম ভেঙে ছড়িয়ে পড়েছে এক বিস্ফারিত সময়। গরম জল করে মা যখন তাকে ধরে ধরে স্নানঘরে নিয়ে গেল, তখনও তার মাথা আচ্ছন্ন হয়ে আছে, চোখে ঘোর। একটা জলচৌকিতে বসিয়ে মা তার গায়ে যখন কুসুম গরম জল ঢেলে দিচ্ছে, তখন সে স্পষ্টই অনুভব করে তার গা বেয়ে নেমে যাচ্ছে অজস্র নির্ঝরিণী, ধুয়ে নিয়ে যাচ্ছে তার সমস্ত অসুখ। শরীরে আজ জীবাণুদের নিত্যকার কোলাহল নেই, মৃত্যু ভয় নেই। পৃথিবীর দিন দরিদ্রতম ভিক্ষুক বা হতভাগ্য মরার আগে কিছুক্ষণ সুখ ভোগ করে প্রকৃতির নিয়মে। তারও কি এই শেষ সুখ? হ্যাঁ, ভেবেচিন্তে তাই মনে হয়। হোক, এখনই যদি মৃত্যু হয় তবে তার কোনো দুঃখ নেই। অজানা পথ ধরে সে এক আনন্দ ধামে চলে যাবে। মৃত্যু যদি এরকম হয় তবে কি সুন্দর। ছেলেবেলার কয়েকজন বন্ধু প্রায়ই দেখা করতে আসে। বহুকাল এইসব বন্ধুর সঙ্গে সম্পর্ক চুকে বুকে গেছে, মানসিকতারও বিশাল ফারাক ঘটেছে। এখন এরা আর বন্ধু নয়, চেনা মানুষ মাত্র। প্রথম প্রথম ওরা দেখা করতে এলে বলার মতো কথা কিছুক্ষণের মধ্যেই ফুরিয়ে যেত। মফস্বলের মানুষের সঙ্গে কলকাতার লোকের তফাৎ তো থাকবেই, কিন্তু প্রথম দিককার সেই দূরত্ব কমে এসেছে এখন। বন্ধুদের সঙ্গে বলার মতো কথা সে অনেক খুঁজে পায়। আজ বিকেলে এলো ধীরাজ। ধূপকাঠির একটা ব্যবসা আছে তার। রবীন্দ্রনগরের শেষ প্রান্তে খুব দিনদরিদ্র একটি বাড়ি আছে তার। বউ, 2 মেয়ে আর মা নিয়ে সংসার। সবাই সারাদিন ধূপকাঠি তৈরি করে। ধীরাজ সাইকেলে করে তা বিক্রি করতে বেরোয়। খুবই অবস্থা কাহিল, দিন চলে না। এই দিনহীন ধীরাজকে বড় ভালো লাগে প্রীতমের। একটা দেশলাই কেনার আগেও ধীরাজকে দুবার চিন্তা করতে হয়। এই যে কষ্টের বেঁচে থাকা, তা আস্তে আস্তে ধীরাজের সব অহংবোধ শুষে নিয়ে ভারী নরম এক মানুষ করে তুলেছে তাকে। আজ বিকেলে ধীরাজ আসতেই প্রীতম একেবারে বোকা গেঁয়ো মানুষের মতো সরল ভাবে বলে উঠল, বুঝলি ধীরাজ, আজ আমার খুব আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ। সাইকেলটা বারান্দার নিচে দাঁড় করিয়ে উঠে এলো ধীরাজ। সাইকেলের হ্যান্ডেলের দুধারে 2 প্রকাণ্ড থলে ভর্তি ধূপকাঠি। ধীরাজ কাছে এসে বসলেই তার গা থেকে বিচিত্র নানা আতর বা মশলার সুবাস পাওয়া যায়। আনন্দের কথায় ধীরাজের মুখেও ভারী খুশির হাসি দেখা গেল। মুখোমুখি চেয়ারে বসে বলল, আনন্দ হচ্ছে? তার মানে তুমি সেরে উঠছো, এ খুব ভালো লক্ষণ। সেরে উঠছি কিনা সেটা কোনো পয়েন্ট নয় রে ধীরাজ। আজই যদি প্রাণটা বেরিয়ে যায় তাহলেও ক্ষতি নেই। ধীরাজ সম্ভবত এই ধরনের আনন্দের খবর রাখে না, তবে শিক্ষিত ও সফল এই বন্ধুটির যাবতীয় কথাকেই সে মূল্য দেয়। শুধু এই মরার কথাটাকে সইতে পারে না। বলল, মরবে কেন? তুমি এত ভালো মানুষ, এত কিছু শিখেছ, জেনেছ, তুমি মরলে চলবে কেন? ভগবানের ওরকম অবিচার নেই। ভালো মানুষরা কি মরে না রে ধীরাজ? ধীরাজের সরলতা যেমন, তেমনই তার বিশ্বাসের জোর। বলে, মরবে না কেন? মরে, কষ্টও পায়। তবে আমরা বাইরে থেকে একটা লোককে দেখে কতটুকু বুঝি বলো? এই জন্মটা তো আর একটা মাত্র জন্ম নয়, অনেক জন্মের একটা যোগফল। কত জন্মে কত কি টেরাবেকা কাজ হয়েছে,
এ জন্মে তার এফেক্ট পাচ্ছে মানুষ। আমরা যতটুকু দেখি তার এধারে ওধারে অনেক অজানা জিনিস রয়ে গেছে। জন্মের আগেও জীবন, মৃত্যুর পরেও জীবন। আমরা সংসারী মানুষ, স্বার্থপর ছোট মানুষ সব। আমাদের কাছে দুটো দরজাই বন্ধ। যারা জ্ঞানী গুণী মহাপুরুষ, ওই দুই দরজা তাদের কাছে খোলা। তারা অবারিত দেখতে পায় জন্ম জন্মান্তর পেরিয়ে মানুষ চলেছে। ভীষণ সরল মন গেয়েও চাষা ভুষোর মতো এইসব কথা বিশ্বাস করতে ইচ্ছে হয় প্রীতমের। খানিকটা বিশ্বাস আজকাল করেও সে, তবু বলে, শরীর ছাড়া কি বাঁচা যায়? আমি যে ভাবতেই পারি না, শরীর ছাড়া কি আমি বা তুই জন্মের আগেও ছিলাম, মরার পরেও থাকবো? ধীরাজ তেমনই অকপটে বলে, ছিলাম না, তাহলে আছি কি করে? আর আছি যখন, থাকতেও তো তখন হবেই। ধূপকাঠির ঝাঁঝালো আতরের গন্ধটা আজ ভারী মিঠে লাগে তার। চুপ করে বহুক্ষণ বসে থাকে প্রীতম। সরল হওয়ার চেষ্টা করে, বিশ্বাসী হওয়ার চেষ্টা করে, কিন্তু এক ধরনের সচ্ছল শহুরে জীবনের বুদ্ধি যুক্তিগ্রাহ্য গ্রহণ বর্জনের রীতিতে অভ্যস্ত বলে পাশাপাশি মনের মধ্যে সন্দেহের কাঁটাও ফুটে থাকে। বিশ্বাস কি এত সোজা? প্রীতম বলে, আমার ঠিক তোর মতো হতে ইচ্ছা করে। একটু টানাটানির সংসার থাকবে, ঘরে তৈরি জিনিস সাইকেলে চাপিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াবো, আনন্দই আলাদা। দূর বেটা, আমার জীবনটা কি সুখের? সকাল থেকে রাত অবধি বাড়ি বাড়ি দোকানে দোকানে ঘুরে বেড়ানো, ওর মধ্যে কোনো আনন্দ নেই। আমার যে বড় বেরিয়ে পড়তে ইচ্ছা করে রে ধীরাজ। আমারও করে, কিন্তু আবার তো হবে না। জন্ম বয়সে কর্ম করেছিলাম, একবার মাকে নিয়ে কামাখ্যা ঘুরে। এখন একেবারে কুঁয়োর ব্যাং। তোমার মতো লেখাপড়া শিখলাম না, চাকরি করলাম না। চাকরি কি বেশি সুখের ব্যাপার নাকি? আমিও বরং রেগে মেগে কতবার চাকরি ছাড়ার কথা ভেবেছি। তবুও আমাদের দিন আনি দিন খাই অবস্থার চেয়ে তো ভালো। প্রীতম একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ধীরাজ বিস্ময়ের চোখে চেয়ে থাকে তার দিকে, বলে, তুমি মাঝে মাঝে এমন সব দুঃখের কথা বলো যা শুনলে আমার অবাক লাগে। নিঃসঙ্গতা, নন কমিউনিকেশন, মৃত্যু ভয়, এইসব আমাদের কাছে কেতাবি ব্যাপার, বুঝলে? তোমার হয়তো ছাই রঙা আকাশ দেখলে মন খারাপ হয়ে যায়, আমার কিছুই হয় না। তুমি হলে খুব সূক্ষ্ম অনুভূতির মানুষ, আমাদের সবই মোটা দাগের ব্যাপার, সূক্ষ্ম অনুভূতির নিকুচি করি। তোর মতো দায় পড়ে সংসারের খানিতে পেশাই হয়ে বেরোলে আমি বেশ একখানা ঝরঝরে মানুষ হতাম। যা, কি যে বলো! তোর বাড়িতে একদিন নিয়ে যাবি? তার কথা কি, কালই চলো। রিকশায় 10 মিনিট নয়, তবে মাঝখানে সুভাষপল্লীর রাস্তাটা একটু খারাপ, ঝাঁকুনি টাকুনি লাগতে পারে। ঝাঁকুনিতে কিছু হবে না, যাব। ধীরাজ খুব খুশি হয়ে বলে, বাড়ির এমন অবস্থা যে কাউকে যেতে বলতে লজ্জা করে, তুমি নিজের থেকে যেতে চাওয়ায় এত ভালো লাগলো। প্রীতম প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে, আজ ধূপকাঠি কিরকম বিক্রি হলো? উদাস হয়ে ধীরাজ বলে, বাধা গ্রাহক কিছু আছে, তাদের কাছেই পৌঁছে দিয়ে আসি। বিক্রি বাট্টা ভালো নয়, প্রচণ্ড কম্পিটিশন, মশলার দামও চড়া। অন্য কিছু ব্যবসা করিস না কেন? অনেক কিছু করার চেষ্টা কি আর করিনি? কয়লার দোকান দিলাম, চানাচুর বানালাম, আলুও বেচেছি, কিন্তু কোনোটাতেই মার্কেট পাওয়া গেল না। অল্প পুঁজির কারবার তো, চটপট রিটার্ন না পেলে পেটে গামছা বাঁধতে হয়। লগ্নির টাকা পেটটায় নম হয়ে যায়। সবই তো বোঝো, তুমি কত বড় অ্যাকাউন্টেন্ট। প্রীতম ম্লান হাসল। ধীরাজের আয় ব্যয়ের হিসাব করতে বসলে সে নিশ্চয়ই খুব অবাক হয়ে দেখবে ডেবিট ক্রেডিটে অনেক ভুতুড়ে এন্ট্রি, অনেক অলৌকিক যোগ বিয়োগ। সে জানে ধীরাজের আয় মাসে 200 টাকাও নয়,
2 মেয়ে, 1 ছেলে, বউ, মা নিয়ে সংসার। প্রীতম মাথা নাড়ে। না, কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পক্ষেই সম্ভব নয় ওর ব্যালেন্স শিট তৈরি করা। তার জন্য দরকার ম্যাজিক জানা। ধীরাজ একটা শ্বাস ফেলে বলে, তবে সান্ত্বনা কি জানো, দুনিয়ায় আমার চেয়েও খারাপ অবস্থায় লাখ লাখ কোটি কোটি মানুষ বেঁচে আছে। প্রীতম আনমনে মাথা নাড়ল। পৃথিবীতে কে কেমনভাবে বেঁচে আছে তা নিয়ে বহুকাল সে সত্যিকারের মাথা ঘামায়নি। দুঃখ দুর্দশায় নাভিশ্বাস ওঠা এই দেশে যে সে নিজে সপরিবারে না খেয়ে মরবে না এবং মোটামুটি সুখেই থাকতে পারবে, এটা বুঝেই তৃপ্ত ছিল। মাঝে মাঝে ভিখিরিকে ভিক্ষে দেওয়া, সমবেদনা বোধ করা এবং মানুষদের জন্য কিছু করা উচিত বলে ভাবা, এছাড়া আর কিছু করার ছিল না তার। ধীরাজ চলে যাওয়ার পর অনেকক্ষণ ঝুম হয়ে বসে সে পৃথিবীর মানুষজন নিয়ে ভাবল। বুকের মধ্যে ভারী একটা চাপ, কষ্ট। মরেই যদি যেতে হয় তবে দুনিয়ার আরও কিছু মানুষের সঙ্গে চেনা জানা হোক। সারা জীবনে মাত্র গুটিকয় মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছে, অথচ পৃথিবীতে কত কোটি কোটি মানুষ। রাত্রিবেলা সতম তার মাথায় জপ করতে এলে প্রীতম গম্ভীর মুখে বলে, তোর নাম জপে কাজ হচ্ছে, আমি অন্যরকম ফিল করছি। শান্ত হাসি মুখে সতম বলে, জপাত সিদ্ধির জপাত, সিদ্ধির জপাত, সিদ্ধি ন সংশয়। মানছি, তবে এই নাম নিজেও নাও না কেন? এক জায়গায় মাথা মুড়তেই হবে। সতম গম্ভীর হয়ে বলে, এই যে তুমি এত অ্যাকাউন্টেন্সি শিখেছ, এই তুমি তো একদিন 1-2 লিখতে জানতে না, অ ক খ জানতে না। কেউ হাত ধরে দাগা বুলিয়ে বুলিয়ে শিখিয়েছিল, তাই না? তখন তো সংশয় ছিল না। এখন জীবনে হিজিবিজি অনেক হিসেব নিকেশ জট পাকিয়েছে। কেউ যদি জট খুলতে শেখায় তবে আপত্তি কি? প্রীতম চুপ করে চোখ বুজে থাকে। অনেকক্ষণ বাদে আপন মনে বলে, জপাত সিদ্ধির জপাত, সিদ্ধির জপাত, সিদ্ধি ন সংশয়। শতম ন সংশয়। শুনে সতম একটু হাসল, বলল, ন সংশয়। আনন্দের রেশটা রইল পরদিন সকালেও। ঘুম ভেঙে চারিদিকে আবছা ভোরের নরম আলোয় এক স্নিগ্ধ জগৎ দেখতে পায় সে। শরীরে জীবাণুদের কোলাহল নেই, একাকিত্বের বোধ নেই, মৃত্যুর বাঘ কোথাও ডাকেনি। মরম, মরম, ওঠ, ওঠ। ডাকছো দাদা? বলে মরম উঠে পড়ে। চল বাইরে, দেখ কি সুন্দর ভোর। দরজাটা খুলে দে শিগগির। খুলেছি। বলে মরম উঠে দরজা খোলে। প্রীতমের চেয়ারটা টেনে বের করে বারান্দায়। বসো দাদা। প্রীতম বসে বলে, তুইও বস, দেখ চারিদিকটা চেয়ে দেখ। মরম বারান্দার সিঁড়িতে বসে হাই তোলে, কথা বলে না, কিন্তু ঝুম হয়ে বসে সেও চেয়ে থাকে আকাশের দিকে। প্রীতম মুগ্ধ সম্মোহিত চোখে চেয়ে থাকে। ভিতরে এক আনন্দের উৎস মুখ খুলে নির্ঝরের স্বপ্নভঙ্গ হতে থাকে। কোথা থেকে আসে এত আনন্দ? ভবানীপুরের বাসা, লাবু, বিলু, অরুণ, ভিতরের সেই বিছানা, সব ছায়াছবির মতো চোখের ওপর দিয়ে ভেসে যায়, কিন্তু কিছুই স্পর্শ করে না তাকে। মরম, একটা রিক্সা ডেকে আন, আমি একটু বেড়াতে যাব। বেড়াতে যাবে? পারবে? পারবো, যা। আমি সঙ্গে যাব কিন্তু। যাবি? মা যদি বকে? বকবে না, দেরি করিস না, যা। মরম যায় এবং অল্পক্ষণের মধ্যেই রিক্সা নিয়ে আসে। বারান্দা থেকে প্রীতমকে ধরে ধরে নিয়ে রিকশায় তুলবে বলে হাত বাড়িয়েছিল মরম। প্রীতম হাতটা সরিয়ে দিয়ে বলে, পারবো, আজ পারবো। শুধু রিকশায় উঠবার সময় একটু ভর দিতে হলো, কিন্তু
স্বচ্ছন্দেই উঠে বসতে পারল প্রীতম। আমি বরং সাইকেলটা নিয়ে আসি দাদা, রিকশায় দুজনে উঠলে তোমার কষ্ট হবে। মরম বলে। যা নিয়ে আয়। অন্য মনে বলে প্রীতম। জাগতিক কথাবার্তা তার ভালো লাগছে না, তার চেয়ে অনেক জরুরি হলো বেরিয়ে পড়া। কি যে একটা কাণ্ড ঘটে যাচ্ছে জগৎ জুড়ে, তার দেরি হয়ে যাচ্ছে। শিলিগুড়ির অতি পরিচিত হাকিমপাড়া ছাড়িয়ে তিলক ময়দান, রোড স্টেশন, সেবকের মোড় হয়ে মহানন্দার পার। পিছন থেকে মরম চেঁচিয়ে বলে, আরো যাবে বরদা? হ্যাঁ, আর একটু। হেলকাট রোড ধরে জনবিরল পিচ রাস্তা বেয়ে বহুদূর চলে আসে রিকশা। কুসুম রঙা রোদ উঠল পূবে। প্রীতম শুধু দৃশ্যাবলী দেখছে না, এই পৃথিবীর গভীরতায় আজ পরতে পরতে ডুবে যাচ্ছে সে, মিশে যাচ্ছে এই রোদ, হাওয়া, গাছপালা ও শূন্যের মধ্যে। যখন প্রীতম ফিরে এলো তখন বাইরের বারান্দায় উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে আছে মা, বাবা আর ছবি। রূপম স্কুটারে বেরিয়েছে খবর করতে। বাইরের রাস্তায় খালি গায়ে দাড়িওয়ালা শতম বুকে হাত দিয়ে বিশাল চেহারা শটান সোজা দাঁড়িয়ে আছে। মরম সাইকেল থেকে নামতে নামতে সভয় বললে, আমার দোষ নেই, বরদা নিজেই গেল, আমি শুধু সঙ্গে। মা ধমক দিয়ে বলে, তা আমাকে বলে যাবি তো? রোগা ছেলেটাকে নিয়ে বেরিয়েছিস, চিন্তায় আমার মধ্যে আর আমি নেই। শতম শুধু প্রীতমের দিকে চেয়ে শান্ত মুখে একটু হাসল। শরীর ভরে এমন দুর্বহ ক্লান্তি আগে ছিল না বিলুর। আজকাল সন্ধেবেলা যখন ফেরে তখন দম ফুরিয়ে যায় যেন। অনেকক্ষণ শুয়ে বসে বিশ্রাম না নিয়ে কোনো কাজে হাত দিতে পারে না। প্রীতম যাওয়ার পর ফ্ল্যাটটাকে নতুন করে সাজিয়ে নিয়েছে বিলু। প্রীতম যে ঘরে থাকতো সেটা এখন লাবুর ঘর। বড় চৌকোতে লাবু আর অচলা শোয়। আলাদা ঘরে বিলু একা। রাত্রিবেলা তার এক টানা নির্বিঘ্ন ঘুম দরকার বলেই এই ব্যবস্থা। লাবু বড্ড হাত পা ছড়িয়ে শোয়, ছটফট করে ঘুমের মধ্যে। দাঁত কিরমির তো আছেই। ওকে নিয়ে শুলে বিলুর ঘুমের অসুবিধে হয়। বিদেশ থেকে ফিরে এসে অরুণ তাকে একদিন বলেছে, বিলু, ইউ নিড সেক্স। বোকা বোকা কথা বলো না। মুশকিল হলো তুমি নিজেই জানো না যে ইউ নিড সেক্স। না অরুণ, ওসব কথা নয়। আমি এমনিতেই টায়ার্ড, আমার দরকার অনেক ঘুম। তোমার ম্যাল নিউট্রিশনও হচ্ছে, ডাক্তার দেখাবে? দূর, কথায় কথায় কেউ ডাক্তার দেখায়? আমার অসুখ কোথায়? তোমার অসুখ হয়েছে, জানতে পারছো না। ইয়ার কি করো না। তুমি রোজ কি খাও বলো তো? সবাই যা খায়। এনাফ অফ প্রোটিন অ্যান্ড ভিটামিন? অত জানি না। মাছ, মাংস, ডিম, মাখন তো কম গিলছি না বাপু। প্রোটিন টোটিন কতটা কি যাচ্ছে ভেতরে কে জানে। হজম হয়? আমার কোনো কালে হজমের প্রবলেম নেই। তাহলে কেন টায়ার্ড? ফিলিং লোনলি? কি করে বলবো কেন টায়ার্ড? আর লোনলি ফিল করার মতো সময় পাই কোথায়? ডাক্তার দেখাও, তবে আমার মতে ইউনিট সেক্স, ব্রুটাল সেক্স। তুমি এবার বাইরে গিয়ে অত্যন্ত অসভ্য হয়ে এসেছো। সত্যি কথা বলবো বিলু, তোমাদের পেটে খিদে আর মুখে লাজ আমার একদম পছন্দ নয়। সেই জন্য আমার বিদেশ বেশি ভালো লাগে। সেখানে প্রিটেনশন নেই। দে নিড ইট, দে ডু ইট। বিলু ধমক দিয়ে বলে, আমার খিদে নেই, নিড নেই। আমি অন্য কোনো কারণে টায়ার্ড। আমার কাছে সবটাই ভীষণ মিলিংনেস হয়ে যাচ্ছে। কোনটা? সব কিছু, চাকরি, সংসার, ইভেন বেঁচে থাকা। দেন ফল ইন লাভ উইথ মি। লাভ কি? তুমি তো কদিন বাদেই টোপর মাথায় দিয়ে ছাদনাতলায় গিয়ে বসবে। নাও হতে পারে সেটা। আমি অনেক ভেবে দেখলাম ইট বেটার বি ইউ। এ কথা শুনে অনেকক্ষণ চুপ করে থাকে বিলু। তারপর আচ্ছন্ন এক মুখ তুলে বলে, শুনে একটু আনন্দ হলো না, কেঁপে উঠলাম না। নতুন কিছু মনে হলো না তো অরুণ? তুমি ভীষণ ফ্রিজিড হয়ে যাচ্ছ। রাউজ রাউজ ইয়োর সেলফ। আমি ভীষণ টায়ার্ড।
কিন্তু সেটা শরীরের ক্লান্তি নয়, মনটাই কেমন ব্ল্যাঙ্ক। চলো, আজ তোমাকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে যাব। তোমার বদমাইশির অ্যাপার্টমেন্টে আমি আর যেতে রাজি নই। মোটেই বদমাইশি নই। বিয়ে করে ঘর বাঁধবো বলে এক কাড়ি টাকায় কেনা ফ্ল্যাট। ইয়ার্কি করো না, চলো। অপ্রতিরোধ অরুণকে ঠেকাবে কি করে বিলু? তাছাড়া এই যে ক্লান্তি, এই যে ফাঁকা মন, এর জন্য একটা ঝাঁকানি দরকার। হয়তো অরুণ ঠিকই বলছে, কে জানে। ইচ্ছে অনিচ্ছের মাঝামাঝি দোল খায় বিলু, আর সেই দ্বিধার রন্ধ্রপথে অরুণ তার পথ করে নেয়। সেই সাজানো সুন্দর ঈর্ষণীয় 3 ঘরের ফাঁকা পড়ে থাকা ফ্ল্যাটে নিজেকে বিসর্জন দেয় বিলু। কিন্তু যখন একটু রাতে ভবানীপুরের বাসায় তাকে পৌঁছে দেয় অরুণ, তখন গলিপথটুকু একা হেঁটে আস্তে আস্তে সে টের পায় ভূতের মতো তার ঘাড়ে বসে ঠ্যাং দোলাচ্ছে সেই ক্লান্তি, সেই অবসাদ। বহুদিন প্রীতমকে চিঠি লেখেনি সরাসরি, বাড়ির অন্য লোককে লিখেছে। আজ কি ভেবে রাতে বিলু একটা ইনল্যান্ডে প্রীতমকে লিখল, ভাবছি কিছুদিন ছুটি নিয়ে তোমার কাছে যাব, এখানে ভালো লাগছে না, তুমি কেমন আছো? অধ্যায় ৬৭। চিত্রার বিয়ে কেমন হলো, জামাই পছন্দ হলো কিনা তা তো বললে না একবারও। এলাহাবাদ থেকে বেনারসের ট্রেন ছেড়ে দেওয়ার পথ এ কথা জিজ্ঞেস করল তৃষা। শ্রীনাথ জানলা দিয়ে বাইরে চেয়েছিল, একটু আনমনা। জীবনে সে কলকাতা ছেড়ে এত দূর আসেনি, অথচ আসার পর নতুন রকমের কিছুও বোধ হচ্ছে না। গোটা দেশটা, গোটা পৃথিবীটাই বোধহয় মোটামুটি একঘেয়ে রকমের। তবু নতুন কিছু বোধ করার খুব চেষ্টা করছিল সে। তৃষার প্রশ্ন শুনেই মুখ ঘুরিয়ে বলল, জামাইয়ের মুখে পক্সের দাগ আছে না? একটু আছে, খুব বেশি নয়, তেমন চোখে পড়ে না। কিসের ব্যবসা ওদের? কতবার তো বললাম, আবগারি। আবগারি মানে গাঁজা আফিংয়ের ব্যবসা? হ্যাঁ, তবে 4 পুরুষের ব্যবসা, অনেক টাকা। কত বনেদি নিজের চোখেই তো দেখলে। হ্যাঁ, অনেক টাকা। টাকা না হলে তোমার মন সহজে ভেজাতে পারতো না। টাকা জিনিসটা কি খুব ফেলনা? ছেলের বিদ্যেও তো কম নেই। শ্রীনাথ মাথা নাড়ল। ভালো, আমাদের আন্দাজে খুবই ভালো পাত্র। তোমার মেয়েরও পছন্দ, কনভেন্টে পড়া স্টাইলিশ মেয়ে যখন পছন্দ করেছে, তখন বুঝতে হবে পাত্র ফেলনা নয়। ফেলছে কে? তোমার মুখ দেখে মনে হচ্ছে খুশি হওনি। চিত্রা চলে যাওয়ার সময় একটু কাঁদলেও না। কান্না না এলে কি করব? বিরক্ত শ্রীনাথ বলে, আমার সহজে কান্না টান্না পায় না। চিত্রা দুঃখ পেয়েছে, ওকে তুমি ছোটবেলায় কি ভালোটাই বাঁচতে। শ্রীনাথ কিছুক্ষণ গুম হয়ে থাকে, তারপর বলে, দুঃখ পাওয়ার তো কিছু নেই। মাসির কাছে ছিল, শ্বশুরবাড়ি গেছে। আমার কাছে তো ছিল না, আমার কাছ থেকে চলেও যায়নি। ওটা কোনো যুক্তি নয়। দূরে ছিল তাতে কি, তবু তো তোমার মেয়েই ছিল। এখন গোত্র ছেড়ে অন্য বাড়ির মানুষ হয়ে গেল। মেয়েদের কাছে যে একটা কত বড় ঘটনা। শ্রীনাথ মাথা নেড়ে বলে, কি জানি, আমি তেমন দুঃখ টুকু পাচ্ছি না। তবে ওর কথা যেমন মনে হতো তেমনই মনে হবে। এলাহাবাদেই ছিল, সেখানেই রইল। দুঃখের যে কি আছে। ওর বরের সঙ্গে তুমি একটাও কথা বলনি? বলিনি। শ্রীনাথ অবাক হয়ে বলে, না, মনে হচ্ছে বলেছি। কি বলেছ? ঠিক মনে নেই, তবে বিয়ের পরদিন সকালে ও একটা তোয়ালে খুঁজছিল বাথরুমে যাওয়ার জন্য। আমি একটা তোয়ালে বিছানা থেকে তুলে এনে দিলাম, আর সেই সঙ্গে নিচতলার বাথরুমটাও দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে। শুধু এইটুকু? শ্রীনাথ লজ্জিত হয়ে বলে, দরকার না হলে গায়ে পড়ে কথা বলার কি আছে? শত হলেও সে তোমার জামাই, ছেলের মতো। জামাই কথাটা হঠাৎ খুব অদ্ভুত লাগলো শ্রীনাথের কাছে। তার জামাই?
ভারী নতুন কথা। একদা নিজের বিয়ের পর সে যখন জামাই হয়েছিল তখনও তার ভারী নতুন রকমের লাগতো কথাটা। ফার্স্ট ক্লাস কামরায় এতক্ষণ কোনো ভিড় ছিল না, কিন্তু ক্রমে একটি দুটি স্টেশনে লোক উঠতে লাগলো। লোকগুলোকে দেখেই মনে হয় বিনা টিকিটের যাত্রী। লোক ওঠায় কথাবার্তা কমে গেল। উল্টো দিকে সিটে জানালার পাশে বসা নিয়ে মঞ্জু, স্বপ্না আর সজল অনেকক্ষণ মৃদুস্বরে ঝগড়া করছে। অবশ্য সজলই জানলার ধার দখল করেছে শেষ পর্যন্ত। এই পাশে জানলার ধারে শ্রীনাথ, পাশে তৃষা। শরীদ, বৃন্দা, মংলু আর নিতাই অন্য কামরায় আছে। শ্রীনাথ বাইরের দিকে চেয়েছিল। বেশ কিছুক্ষণ বাদে বলল, আমার মতামত বড় কথা নয়। আমি জানি চিত্রার ভালো বিয়েই হয়েছে। এইসব ব্যাপারে তোমার সহজে ভুল হবে না। তৃষা চুপ করে থাকলো কিছুক্ষণ। তারপর হঠাৎ একটু জ্বালা ধরা গলায় বলল, চিত্রার বিয়েতে তোমার বাড়ির কেউ এলো না। অন্তত দীপু আসবে বলে আশা করেছিলাম। কত করে চিঠি দিলাম। শরীর গিয়ে দুদিন মেস বাড়ি থেকে ফিরে এলো দেখা না পেয়ে। সে এলে সম্প্রদানটা তাকে দিয়ে করানোর ইচ্ছা ছিল। বিয়ে যদি কলকাতায় দিতে তবে আসতো। এলাহাবাদ কি সোজা দূর? দীপু কাজের মানুষ। এমনকি বাবা পর্যন্ত আসতে রাজি হলেন না। ছোট ছেলের কাছে গিয়ে বসে রইলেন। এসব সবাই লক্ষ্য করে। বুড়ো মানুষটাকে টেনে এনে খামোখা কষ্ট দেওয়া। তৃষা চুপ করে চেয়ে রইল সামনের দিকে। শ্রীনাথ নরম সুরে বলল, তুমি অকারণে ভাবছ। চিত্রার বিয়ে খুব ভালো হয়েছে। আমি বহুকাল এমন ধুমধামের বিয়ে দেখিনি। ধুমধাম তো মেজদির জন্য। কম করেও 20-30 হাজার টাকা ও নিজেই খরচ করেছে। আমাদের গায়ে আঁচ লাগতে দেয়নি। শ্রীনাথ একটু অবাক হয়ে বলে, তাই নাকি? আমি ভাবলাম। তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, চিত্রার জন্য আমাদের কোনো দায়ই পোয়াতে হলো না। ও যে আমার মেয়ে তা টেরও পেলাম না। শ্রীনাথ গম্ভীর হয়ে বলে, এ তো তোমার জন্য। আমি ওকে এলাহাবাদে রাখা পছন্দ করিনি। তৃষা ছোট্ট একটা ধমক দেয়, এখন ওসব কথা থাক। ফাল্গুনের মাঝামাঝি এসব জায়গায় এখনো বেশ শীত আছে। খোলা জানলা দিয়ে হু হু করে হাওয়া আসছে। শ্রীনাথ জানলাটা অর্ধেক নামিয়ে দিয়ে র্যাপারে নাক ঢেকে ঢুলতে লাগল। প্রেসের বুড়ো মালিক কাশিতে বহুকাল আগে বাড়ি করে রেখে গেছেন। মালিকের ছেলের কাছে চাইতেই চাবি দিয়ে দিলেন। সঙ্গে বাড়ির দারোয়ানকে লেখা চিঠি। কাশিতে এসে তাই কোনো অসুবিধেই হলো না তাদের। দিন দুই ভারী অদ্ভুত সুন্দর কেটে গেল। বিশ্বনাথ গলিতে ঢুকে শতেক গলির ধাঁধায় ঘুরে বেড়ানো, দশাশ্বমেধ ঘাট, বাজার, রাবড়ি, বেনারসির কারখানা, জর্দা, কাশীর বিখ্যাত বেগুন সব মিলিয়ে রতনপুরের বদ্ধ জীবন থেকে বিচিত্র এক মুক্তি। এ কদিন তাদের সম্পর্কের জটিলতাগুলো বোঝা গেল না। সবাই হাসি খুশি রইল। বেনারস থেকে রিজার্ভেশন না পেয়ে শরীদ মোগলসরাই থেকে রিজার্ভেশন করিয়ে আনল। ফিরতেই হবে। চিত্রা আর তার বর দিরাগমনে রতনপুর যাবে। তার আগেই পৌঁছনো দরকার। যাওয়ার দিন সকালে উঠে গঙ্গায় স্নান করে এসে তৃষা হঠাৎ শ্রীনাথকে বলল, কাশীতে একটা বাড়ি করবে? শ্রীনাথ অবাক হয়ে বলে, কাশীতে? ভালো জায়গা, বহু বাঙালির বাস। শ্রীনাথ বলে, তা করতে পারো যদি ইচ্ছা হয়। আমার খুব ইচ্ছে। এর আগের বার এসেই জায়গাটা এত পছন্দ হয়ে গিয়েছিল। এখন যদি তোমার মত থাকে। আমার মত? শ্রীনাথ একটু বিরক্ত হয়ে বলে, সংসারে আবার আমার অনুমতির কথা উঠছে কবে থেকে? তৃষা এই চিমটি গায়ে মাখল না। তার চোখ মুখ অন্যরকম। একটা অদ্ভুত উদাসীন আনন্দ তাকে বাস্তবতা থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে যেন। সে শান্ত স্বরে বলল, তোমার অনুমতির কথা ওঠে কারণ তোমাকেও এখানে এসে থাকতে হবে। আমি থাকবো একা? তৃষা মৃদু হেসে বলে, একা কেন, আমিও থাকবো। শ্রীনাথ হাঁ করে চেয়ে থেকে বলে, কাশিবাসী হতে চাও?
হলে দোষ কি? সংসারে তো তোমার আমার মিল হলো না, যদি কাশিতে থেকে হয়। মিল নিয়ে খুব মাথা ঘামাচ্ছ নাকি আজকাল? তৃষা এলো চুলে গামছার ঝাপটা মেরে জল ঝরিয়ে কিছুক্ষণ জবাবটা এড়ালো। তারপর বলল, তুমি বোধহয় মিল চাও না। শ্রীনাথ মাথা নেড়ে বলে, আর মিল দিয়ে কি হবে? বয়স চলে গেছে, সময় চলে গেছে। মিলের সঙ্গে বয়সের কি সম্পর্ক বলো তো? মিলটা কি কেবল কম বয়সের ব্যাপার? তা নয়, বলছিলাম মিল থাকলে জীবনটা এমন শয্যাকণ্টকী হয়ে উঠত না তৃষা। যা হওয়ার তা হয়ে গেছে। আর মিল হওয়ার নয়, এখন মন পেকে গেছে, রুচি পেকে গেছে, অভ্যাস পেকে গেছে। এখন আর কেউ কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না। আর ছাড়কাট না করতে পারলে কি মিল হয়? আমার বিশ্বাস এখানে এসে থাকলে আমরা দুজনেই বদলে যাব। দরকার কি? রতনপুরে তোমার বিষয় সম্পত্তি আছে, ছেলেপুলে আছে, সেসব ছেড়ে আসতেও পারবো না। খামোখা স্বপ্ন দেখা। তোমার পিছুটান নেই? না, আমি বহুকাল আগে থেকেই আলাদা হয়ে যেতে চেয়েছিলাম। তোমার যদি পিছুটান না থাকে তবে আমারও নেই। নেই? হাসালে। তৃষা শ্রীনাথের পাশে বসে ক্লান্ত স্বরে বলে, আমি সংসারে সব কিছু ঘেঁটে দেখেছি। আমি জানি ও থেকে আমার কিছু পাওয়ার নেই। একজনেরও মন পায়নি। কেউ আমার জন্য একটু দুঃখও করে না, আমাকে নিয়ে ভাবে না। ছেলে মেয়ের কথা বলছো? তোমার কথাও। শ্রীনাথ হাসি মুখে বলে, কারোর ভালোবাসা টাসা তুমি তো কোনো তালে চাওনি। টাকা চেয়েছো, ক্ষমতা চেয়েছো, প্রভুত্ব চেয়েছো, সব পেয়ে গেছো। প্রভুত্ব? তাই বা পেলাম কোথায়? আমার পেটের ছেলে আমাকে মানে না, জানো? শ্রীনাথ তৃষার দুর্দশার কথায় খুশি হচ্ছিল। হচ্ছে, হচ্ছে, কর্মের ফল ফলছে আস্তে আস্তে। সে বলল, সজল তোমাকে মানে না বুঝি? ঠিক আছে, আমি শাসন করে দেব। তৃষা করুণ করে একটু হাসে। ভারী আশ্চর্যের ব্যাপার, দুনিয়ায় সজল একমাত্র তোমাকেই মানে, কিন্তু তোমার ওকে শাসন করার দরকার নেই। শাসনে ওর ভিতরটা তো বদলাবে না। ও কি তোমাকে ভয় পায় না? ভয় পেতে বলিও না, কিন্তু আমাকে ঘেন্না করার মতো খারাপ কি আমি? ওকে কোনোদিন জিজ্ঞেস করো তো, কেন ও আমাকে ঘেন্না করে? সজল তোমাকে ঘেন্না করে না, ভয় পায়। ভয় কবে কেটে গেছে, তুমি জানো না, শুধু আমি জানি। হয়তো তুমিই আস্তে আস্তে ওর মধ্যে এই বিষ ঢুকিয়ে দিয়েছ। বিষ? শ্রীনাথের বুকে আচমকা খামচা দিয়ে ধরল এক ভয়। তাই তো, বিষের কথা সে ভুলে গিয়েছিল। প্রতিদিন তার খাবারে, তার জলে, তার শ্বাসবায়ুতে অল্প অল্প করে বিষ মিশিয়ে দিয়েছে তৃষা। একটু একটু করে তার আয়ু কমে গেছে। বয়সের আগেই সে বুড়িয়ে গেছে কত। তৃষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এসব কথা বলেই না তুমি সজলকে বিয়ারাক তৈরি করেছ? ওরও সন্দেহ আমরা তোমার খাবারে বিষ দিই। বেশ কয়েকবার ও তোমার খাবার আর জলের নমুনা নিয়ে গিয়ে কেমিক্যাল টেস্ট করিয়েছে। শ্রীনাথ উজ্জ্বল হয়ে বলে, কি পেয়েছে? কি পাবে? বিষ তো তোমার মনে। শ্রীনাথ চুপ করে থাকে। তৃষা আস্তে করে বলে, সজলকে কেন আমার শত্রু করে তুললে বলো তো? শ্রীনাথ করুণ হেসে বলে, আমি কাউকেই কিছু করার মধ্যে রাখি না। সজল যদি তোমার শত্রু হয়ে থাকে, তবে তা হয়েছে তোমার জন্যেই। তৃষা হঠাৎ আবার উদাস হয়ে বলল, তাই হবে। একটা দিকে বাদ দিতে গিয়ে আমার অন্য দিকটা ভেসে গেছে। তৃষা অনেকক্ষণ এলো চুলে বসে থাকে। তারপর বলে, কাশিতে বাড়ি করার কথাটা তাহলে কোথায় দাঁড়ালো? বাড়ি করবে করো। তুমি? আমি কি তোমার সঙ্গে এসে থাকবো কি না? সেই কথাই তো বারবার জিজ্ঞেস করছি। হঠাৎ
কেন যে আমাকে তোমার দরকার হচ্ছে সেইটাই বুঝতে পারছি না। তুমি কি বিশ্বাস করো যে আমার কোনো আশ্রয় নেই, কোনো অবলম্বন নেই? শ্রীনাথ হেসে ফেলল। তুমি নিজেই কি বিশ্বাস করো? তুমি কত লোকের আশ্রয়দাত্রী, পালয়িত্রী। তোমার ডালে ডালে কত পাখি বাসা করে আছে, মৌমাছি চাকা বেঁধেছে। তৃষা মৃদু হাসল। উঠে গরদের লাল পেরে একটা শাড়ি পরতে পরতে বলল, চলো দুজনেই বিশ্বনাথের পুজো দিয়ে আসি। পুজোয় আমার বিশ্বাস নেই, তুমি যাও। আমারও নেই, কিন্তু কাশিতে এলে কেমন যেন ইচ্ছে হয়। তৃষা বেরিয়ে যাচ্ছে। শ্রীনাথ সামনের দোতলার বারান্দায় দাঁড়িয়ে চুপিসারে দেখল লাল পেরে গরদের শাড়ি পরা বয়স্কা সুন্দরী মহিলা রিকশায় উঠছে। একটু ঘোমটা টানল, হাতে তোয়ালে দিয়ে ঢাকা একটা পিতলের রেকাব। দৃশ্যটা খুবই অভিনব, খুবই অদ্ভুত। ছেলেমেয়েরা শরীরের সঙ্গে ইউনিভার্সিটি দেখতে গেছে। বাড়িতে থাকলে ওদের ডেকে দৃশ্যটা দেখাতো শ্রীনাথ। দেখ, কর্মফল মানুষকে কত নরম সরম করে তোলে। দেখ, চেয়ে দেখ। ফাঁকা বড় বাড়িটায় শ্রীনাথ একা একা নিঃশব্দে অনেকক্ষণ হাসল। বৃন্দা আর মংলু রান্নার কাজে ব্যস্ত। ছাদে উঠে গেল শ্রীনাথ। মস্ত কেঁদো এক বাঁদর ঠ্যাং ঝুলিয়ে বসেছিল রেলিংয়ে। একবার তাকালো শ্রীনাথের দিকে, তবে গ্রাহ্য করল না। শ্রীনাথ বাঁদরটার হাত দশেক দূরে দাঁড়িয়ে নিচের দৃশ্য দেখল অনেকক্ষণ। মনটা হালকা লাগছে, ফুরফুরে লাগছে। রাতে পাঞ্জাব মেল ধরে কলকাতা হয়ে রতনপুরে পৌঁছানো পর্যন্ত এমনই ফুরফুরে রইল মনটা। সারাক্ষণ আরাউল আবডাল থেকে আজকাল সজলকে লক্ষ্য করে তৃষা। এই বড় সড় শক্ত সমর্থ বুদ্ধিমান রাগী তেজি আর সাহসী ছেলেটিকে বুঝবার চেষ্টা করে। এই একটি মানুষের কাছে এসে হোঁচট খেয়েছে তৃষা। কবে সে শিশু সজলের খোলস ছেড়ে বেরিয়ে এলো এই অচেনা পুরুষ, তা বুঝতে পারেনি তৃষা। বুঝতে পারলে আগে থেকে সাবধান হতো, লাগাম টেনে ধরত। কিন্তু এখন আর সময় নেই, বড্ড বেশি দেরি হয়ে গেছে। বুদ্ধিমতী তৃষা জানে এখন রাজ ধরতে গেলে যে বিস্ফোরণ ঘটবে তা সামলানোর ক্ষমতা তার নেই। এই সংসারে নিশ্চিতভাবে তার আধিপত্যের দিন শেষ হয়ে এলো। সজল তার নিজস্ব কুম্ফু ক্লাব তৈরি করেছে। তার দলটি বিশাল, দাপট সাংঘাতিক। একদিন সজল এসে বলে, মা, স্কুল বাড়ির জমিটা পড়ে আছে, ওটা ক্লাবকে দেবে? তৃষা কঠিন হওয়ার চেষ্টা করে বলে, ক্লাবের জন্য জমির কি দরকার? আমরা ক্লাবের নিজস্ব বাড়ি করব। না, ওসব হবে না। স্কুল বাড়ির একটা ঘরে এমনিতে ক্লাব খোলো, নিজস্ব জমি টমির দরকার নেই। সজল কাকুতি মিনতি করল না, চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সামনে। ততক্ষণ তৃষা তার মুখের দিকে চাইতে সাহস পেল না। নিজের সঙ্গে আজকাল এরকম লড়াই করছে তৃষা, অহর্নিশ। ভয় কাকে বলে সে এতকাল জানত না। এই পরিণত বয়সে সে নতুন ভয় পাওয়া শিখছে। তার এই অসময়ে এক দুপুরে এসে হাজির হল দীপনাথ। মুখে চওড়া অপরাধী হাসি, হাতে একটা শাড়ির প্যাকেট। তোমার সঙ্গে কথা বলবো না দীপু। রাগ করেছ জানি, কিন্তু আমার অনেক কাজ ছিল। ভাইজির বিয়েটা কি কাজ নয়? তোমারও তো দোষ। কেন এলাহাবাদে বিয়ে দিলে? এখানে দিলে আমরা সবাই থাকতে পারতাম। উপায় ছিল না, চিত্রার মাসি তোকে মানুষ করেছে। তার বড় ইচ্ছে ওইখানেই বিয়ে হোক। যাক, হয়ে যে গেছে এই বেশ। কিন্তু আমার ইচ্ছে ছিল তুমি ওকে সম্প্রদান করো। কে করল? তোমার মেজদা, কিন্তু বাপকে নাকি সম্প্রদান করতে নেই। ওসব কুসংস্কার ছাড়ো তো। এখন দেখো এই শাড়িটা চিত্রাকে মানাবে কিনা। শাড়ি দেখে অবাক তৃষা বলে, এটার তো দাম অনেক। এই যে খাট কাতান বেনারসি, পাটা জরির কাজ, এক কারি দাম নিয়েছে নিশ্চয়ই। আর এইটে? বলে দীপনাথ তার ফোলিও ব্যাগ থেকে একটা গয়নার বাক্স বের করে।
তাতে অন্তত 2.5 ভরির একটা মটরদানা হার। কি যে পাকা হয়েছ দীপু! তৃষা হাঁ করে চেয়ে থাকে। তারপর হঠাৎ গয়নার বাক্স, শাড়ির প্যাকেট সব শরীরে রেখে আকুল গলায় বলে, শোনো দীপু, তোমার সঙ্গে আমার ভীষণ জরুরি দরকার। ভাত টাত খাওয়াবে তো, নাকি আগেই প্যান্ডোরার বক্স খুলে বসবে? খাওয়াবো গো, অত ভেবো না। কিন্তু তোমার কথাই যে আমি সারাক্ষণ ভাবি, আমার যে আর কেউ নেই। দীপনাথ একটু ম্লান হয়ে বলে, সবাই মোরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক। সেই দীপু, পরকালের ডাক আমিই শুনছি। তুমি ছাড়া আর কেউ আমাকে সান্ত্বনা দিতে পারবে না। দীপনাথ একটু অবাক হয়। বৌদিকে এরকম চঞ্চল বিভ্রান্ত সে কোনো দিন দেখেনি।